ঠিক আছে, তো বকর বকর শুরু করা যাক। সেকশন 220 ফার্স্ট এক্সেপশন কি ছিল, সেটা হচ্ছে গিয়ে চার্জ টুগেদার এন্ড ট্রায়াল টুগেদার যদি সেম কাইন্ডের অফেন্স যদি সে 12 মাসের মধ্যে যদি সে 3বার করে থাকে তাহলে সেটা একসঙ্গে চার্জ করা হবে এবং একসঙ্গে ট্রায়াল করা হবে। আচ্ছা, তাহলে কি হলো, মানে অ্যানসারটা কোথায় গিয়ে ল্যান্ড করছে, সেটা হচ্ছে যে যেটা চার্জ তাকে দেওয়া হয়নি সেই চার্জটাও সেইটার জন্য তার ট্রায়ালটা হলো, কারণ চার্জ তার এখানে একবারই দেওয়া হলো, অথচ তার ট্রায়াল হলো 3খানা আলাদা আলাদা অফেন্সে। তো সেক্ষেত্রে ওই অ্যানসারটা আমাদের সেম জায়গায় গিয়ে ল্যান্ড করছে। তো এবার হচ্ছে গিয়ে সেকশন 220, যেখানে বলা হচ্ছে যে উদাহরণটা আমরা দিলাম, সিরিজ অফ অফেন্সেস কমিটেড ইন এ সেম ট্রানজাকশন। যখন একটা সেম ট্রানজাকশনের মধ্যে অনেকগুলো অফেন্স পর ঘটে, তখন সবকটাকে নিয়ে আলাদা আলাদা, তখন সেক্ষেত্রে কি হবে, সবকটার জন্য সেপারেট চার্জ হবে, সবকটার জন্য তার সেপারেট চার্জ হবে, কিন্তু তার ট্রায়ালটা একসঙ্গে হবে। ঠিক আছে, যেমন ধর এখানে যে উদাহরণ, মানে এই উদাহরণটা ইসা থেকেই নেওয়া আর কি, বেয়ার অ্যাক্ট থেকেই নেওয়া, সেটা হচ্ছে যে এ কমিটস হাউস ব্রেকিং বাই ডে with intent to commit adultery with B's wife. তো প্রথমে সে কি করছে, যে হাউস ব্রেক করছে। সে হাউস ব্রেকটা কেন করছে, বিয়ের ওয়াইফের সঙ্গে অ্যাডাল্টারি কমিট করার জন্য। বাবা, এত সাহস তো আমার একটা নর্মাল মেয়ের প্রতিও হবে না। তো সেখানে আবার অন্যের বউয়ের সাথে, বাপরে বাপ, মানুষের অন্য বউয়ের সাথেই ওইটার সাহসটা আসে, নর্মাল মেয়ের সাথে আসবে না। তা অবশ্য একটা কথা। এবং তারপরে কি হচ্ছে, তাহলে প্রথমে সে কি করলো, হাউস ব্রেক করলো। এই হাউস ব্রেকিং আলাদা একটা অফেন্স সিপিসির আন্ডারে, আইপিসির আন্ডারে। হাউস ব্রেকিং বাই ডে উইথ ইন্টেন্ট টু কমিট অ্যাডাল্টারি, এটা আরেকটা ডিস্টিংক্ট অফেন্স। এই দুখানা অফেন্সে কমিট করলো, এবং অ্যাকচুয়ালি অলরেডি এখানে তো শুধু ইন্টেন্ট ছিল যে সে শুধু এটা কমিট করার জন্য সে হাউস ব্রেক করেছে, কিন্তু তারপরে সে শুধু সেটা করেনি, গিয়ে বিয়ের ওয়াইফের সঙ্গে অ্যাডাল্টারি করেও এসছে। বাপরে বাপ, এটা একটা এমনি প্রাইস। তো এই যে 3খানা কাজ অপরাধ সে করলো, সেই 3খানা অপরাধের জন্য তার আলাদা আলাদা করে চার্জ হবে, কিন্তু তার সেম ট্রায়ালে তার ট্রায়াল হবে। ওকে, এবার হচ্ছে সেকশন 221 কি বলছে, সেকশন 221 220 রিলেটেড। ঠিক আছে, যে যখন doubtful which of several offenses the facts can be proved will be constitute, the accused may charge with having committed all or any of the offenses. মানে যখন ধর এরকম ব্যাপার হচ্ছে যে যেখানে বোঝা যাচ্ছে না যে সে এক্স্যাক্টলি কোন, মানে যখন যেটা প্রুফ যেটা হবে কোর্টের সামনে, সেটা এক্স্যাক্টলি কোন জিনিসটা প্রুফ হবে সেটা যখন বোঝা যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে যে জিনিসগুলো মনে হচ্ছে প্রুফ হওয়া সম্ভব, ফ্যাক্ট গুলো দিয়ে যে জিনিসগুলোকে প্রুফ করা সম্ভব বলে তাদের মনে হচ্ছে, সেই সবকটাকে অথবা যে কোনো একটাকে সে চাইলে চার্জটা দেওয়া যাবে। এবার সবকটাকে অথবা যে কোনো একটাকে কেন, তার কারণ হচ্ছে ওই মনে রাখ, আমাদের কোর্টের কাছে সবসময় খোলা আছে অল্টারনেটিভ চার্জের কথা। তাদের যদি মনে হয় যে ফ্যাক্ট গুলো প্রুফ করা হচ্ছে সেগুলো যে চার্জটা দেওয়া হচ্ছে তার সঙ্গে অথেন্টিকেটেড নয়, তার সঙ্গে করেসপন্ডিং নয়, সেক্ষেত্রে যখন তখন তারা সেই চার্জটাকে নিজেদের মতো করে চেঞ্জ করে নিতে পারে। এবার হচ্ছে যেটা ব্যাপার, সেটা হচ্ছে একটা উদাহরণ দেওয়া যাক, যাতে বোঝা যায় আর কি, যেখানে জিনিসটা ভীষণ কনফিউজিং, কখন কনফিউজিং হয় যে এক্স্যাক্টলি কোন চার্জটা দেওয়া হবে, এবং সেক্ষেত্রে কি করা হয়, সেটা হচ্ছে A is accused an act which may amount to theft or receiving stolen property or criminal breach of trust or cheating. তাহলে এই এ হচ্ছে এমন একটা কাজ করেছে যেটা থেফটের আন্ডারেও পড়তে পারে, যেটা রিসিভিং স্টোলেন প্রপার্টির আন্ডারেও পড়তে পারে, যেটা ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্টের আন্ডারেও পড়তে পারে, সেটা চিটিং এর আন্ডারেও পড়তে পারে। এতগুলো যখন সে যে কাজটা করেছে তার আন্ডারে যখন এতগুলো কিছু করতে পারে, তাহলে এই সবকটা তাহলে আয়দার এই সবকটা চার্জ তার বিরুদ্ধে দেওয়া যেতে পারে,
অথবা যে কোনো একটা চার্জ দেওয়া যেতে পারে। ফর উদাহরণ, সে ধর আমি তাকে চার্জ দিলাম ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্টের। এবার দেখা গেল যখন প্রসিডিং চলছে তখন এভিডেন্সের ভিত্তিতে দেখা গেল যে সে অ্যাকচুয়ালি থেফট আর রিসিভিং অফ স্টোলেন প্রপার্টির আন্ডারে তার অ্যাকচুয়াল চার্জটা হওয়া উচিত। তাহলে সেক্ষেত্রে কি হবে, কোর্ট নিজের মতো করে অল্টারনেটিভ চার্জ দিয়ে দেবে। এবার হচ্ছে দেখ এখানে সমস্ত কিছু মানে এই পুরো পুরো জিনিসটাই অ্যাস্ট্রোলজির মতো, সব তো সামনে রয়েছে সুন্দর। তো এখানে যেটা বলছি আর কি, সেটা হচ্ছে যে এইখানে নিশ্চয়ই মনে আছে যে যেখানে বলা ছিল কন্টেন্টের মধ্যে যে যদি কখনো এরকম হয় যে কোনো একটা অফেন্সের স্পেসিফিক নাম দেওয়া নেই বা কোনো স্পেসিফিক কোনো সেকশনের আন্ডারে তাকে ফেলা যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে তার কাছাকাছি যে সেকশন রয়েছে যা কিছু রয়েছে তার সেই নামটা সেই সেকশনটাই উল্লেখ করে দিতে হবে, সঙ্গে সেই ক্রাইমটা সমস্ত ডেসক্রিপশন তার সঙ্গে দিয়ে দিতে হবে। সেইটার সঙ্গে এই জায়গাটা কি সুন্দর মিলে গেল না, যে যেখানে কনফিউজিং যে কোন জিনিসটা হবে সেটা বোঝা যাচ্ছে না, সেখানে যে কটা আমার মনে হচ্ছে আমি চাইলে সব কটাকে চার্জ দিতে পারি, অথবা তার মধ্যে যে কোনো একটাকে চার্জ দিতে পারি। সব কটাকে যদি চার্জ দিয়ে দিই তাহলে কোর্ট বাকিগুলোকে ইগনোর করবে। আর যদি এরকম হয় যে চার্জটা আমি দিয়েছি সেই চার্জটা প্রুফ করা যাচ্ছে না, অন্য কোনো সেপারেট চার্জ প্রুফ করা যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কোর্ট অল্টারনেটিভ চার্জ দিয়ে দেবে। অল্টারনেটিভ চার্জের জন্য তার কাছে সবসময় একটা হবে। তো এই হচ্ছে সেকেন্ড প্যারা। তো এবার হচ্ছে যেটা ব্যাপার সেটা হচ্ছে এই সেকেন্ডটার সঙ্গে এই থার্ডটা ভীষণ সেটা হচ্ছে যে এই যদি এরকম হয় যে একটা অফেন্স চ্যাটে কে কি লিখেছে একটু বলতো, আমি কিছু শুনতে পাচ্ছি না তো, কিছু পাচ্ছি না, দাঁড়া একটুখানি। হ্যাঁ, তো যেখানে আমরা ছিলাম সেটা হচ্ছে কি বলছিলাম বলতে, হ্যাঁ যেখানে বলছে যে যখন তুই কোনো একটা অফেন্স করেছিস যেটা এক্স্যাক্টলি যেটা আছিস সবাই? আচ্ছা, রিয়াও আমাদের মধ্যে এসে গেছে, তো এবার আমরা শুরু করছি। এটা হচ্ছে ধর এবার তুই এমন কোন একটা, তুই খুব জিনিয়াস মানুষ, যারা ক্রিমিনাল হয় তারা জিনিয়াস হয়, তুই ধর এমন কোন একটা অফেন্স করেছিস যেটা আইপিসির আন্ডারে দুটো বা তিনটে বা একাধিক অনেকগুলো সেপারেট ডেফিনিশনের মধ্যে পড়ছে, তাহলে সেক্ষেত্রে কি কি করা হবে? মানে যেমন ধর এটাই ধরা যাক যে 494 আর 495, যেখানে তোর বিয়ে করার তোর যখন একটা ওয়াইফ তোর বেঁচে রয়েছে সেই সময়, ওয়াইফ মানে স্পাউস আর কি তোর বেঁচে রয়েছে, তোর সেই সময় তোর আরেকটা বিয়ে করার কথা নয়। এবার তুই বিয়েটা করেছিস এবং তুই তোর নতুন যে স্পাউস তুই তাকে সেটা জানাস, তুই তাকে সেটা জানাসনি, তুই যে তাকে সেটা জানাসনি এটা 495 আন্ডারে আলাদা একটা ক্রাইম। তুই তাকে সেটা আর তুই যে বিয়েটা করেছিস আরেকজন বেঁচে থাকা সত্ত্বেও তুই যে বিয়েটা করেছিস সেটা 494 আন্ডারে আরেকটা ক্রাইম। তো এরকম ভ্যারাইটি হতে পারে, আমি এটা একটা উদাহরণ দিলাম জাস্ট, যেখানে তুই যে কাজটা করেছিস সেটা একাধিক ডেফিনিশনের মধ্যে পড়ে
বিভিন্ন আলাদা আলাদা ইসের সেটা আলাদা আলাদা অফেন্সের আলাদা আলাদা ডেফিনেশনের মধ্যে সেটা পড়ে। তো সেক্ষেত্রে কি তো সেক্ষেত্রে কি করা হবে, সেক্ষেত্রেও ওই সেম, যেখানে সেখানেও তোকে ওই হয় 494 আন্ডারে দেওয়া হবে, না 495 আন্ডারে দেওয়া হবে, অথবা 494 95 পরে হেনা তেনা গোষ্ঠীর পিন্ডি যা আছে সমস্ত কিছুর মধ্যে তোকে দেওয়া হবে। হয় এনি 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 ওয়ান অফ ইট, অথবা এনি টু অফ ইট, এনি নাম্বার অফ ইট, অর অল অফ ইট, যেটা খুশি তোকে দেওয়া হতে পারে। মানে এই যে দেখ, চার্জ উইথ অল অর এনি। ধর উদাহরণ হিসেবে আরেকটা নেওয়া যাক, সেটা হচ্ছে যে তুই ধর একটা ম্যারিড ওম্যানকে রেপ করেছিস, এবার সেটা রেপের মধ্যেও পড়তে পারে, বা সেটা অ্যাডাল্টারি। হ্যাঁ বল। বলছি আমার খালি কানেক্টিং হচ্ছে, আমার কত কথা আমি কিছু শুনতে পাচ্ছি না। ঠিক আছে, তুই তাহলে দেখ এরপর থাকতে পারিস কি, নাহলে আমি তো পুরোটা আপলোড করে দেবোই, কোনো চাপ নেই, তুই ওখান থেকে শুনে নিস। আমার একদম নেট নেই, 0.55 দেখাচ্ছে। তাহলে তুই বেরিয়ে যা ওইটুকু নেট বাঁচিয়ে রাখ, ইম্পর্টেন্ট জিনিস, খারাপ মানে সিরিয়াসলি ইম্পর্টেন্ট জিনিস নেট এখন, বেরিয়ে যা। আমি না কিছু বুঝতে পারছি না, মানে হচ্ছেটা কিরকম হয় না, আমি তো স্যারেরও ক্লাস করি। আরে ঠিক আছে বাবা, হতেই পারে, এখন এখন রামের জামানা, এখন হতেই পারে, ডিজিটালি আশীর্বাদ দিচ্ছে হয়তো। আমি তাহলে বেরোচ্ছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই আয়। হুম। বাই। যাই হোক, লিভের আবার অপশন দেখাচ্ছে না। আমি তোকে বার করে দিচ্ছি, দাঁড়া, লিভের অপশন দেখাচ্ছে। সাবধানে যাস মৌ, যাও। হ্যাঁ, মুখে আমি বার করে দেবো। এই বার করে দিলাম। বার করে দিলাম কিন্তু। হ্যাঁ রে, কোনো অপশন দেখাচ্ছে না। ব্যাস, বার করে দিচ্ছি। আচ্ছা, আমার হঠাৎ করে আমিষার কথা মনে পড়লো, যে ওর খালি গুড় খাওয়ার ধান্দা। আচ্ছা, বেশিরভাগ মানুষেরই তাই, গুড় খাওয়ার ধান্দা। যাই হোক, অফেন্স, হ্যাঁ হ্যাঁ, যেটা হচ্ছে তুই ধর কোনো একটা ম্যারিড ওম্যানকে তুই ধর রেপ করেছিস, তাহলে সেক্ষেত্রে সেটা রেপের মধ্যে পড়বে, অ্যাডাল্টারির মধ্যে পড়বে। তোকে রেপেরও মানে তুই ধর রেপটা করেছিস, মানে বলা হচ্ছে তুই রেপ করেছিস, সেটা তার বর ধর বলছে তুই রেপ করেছিস, কিন্তু তুই তো জানিস না এটা রেপ না, তোমার বউর তো কনসেন্ট ছিল। তো সেটা সেটা হতে পারে, তো সেক্ষেত্রে এ বাবা, আমি আমার কথা শুনতে পাচ্ছি কেন? তো সেক্ষেত্রে রেপ অথবা অ্যাডাল্টারি দুটোর বিরুদ্ধেই, অথবা যে কোনো একটা বিরুদ্ধে চার্জ দেওয়া যাবে। সেম কথা সেই একই, যে যদি 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 প্রুফ করে অন্য কিছু, অল্টারনেটিভ চার্জ দিয়ে দেবে, স্বাভাবিক কথা। আবার ধর এরকম এ রংফুলি স্ট্রাইকস বি উইথ এ কেন, অ্যাটেম্প টু মার্ডার অর গ্রেভিয়াস হার্ট, যে ধর আমি সুজিতকে একটা চালাকাট দিয়ে পিটিয়ে দিয়েছি, কেন পিটিয়েছি জানি না, আমি ওকে এরকম কখনো পেটাবো না, আমি ওকে চালাকাট দিয়ে পিটিয়ে দিয়েছি। এবার তাহলে এটা কি গ্রেভিয়াস হার্টের আন্ডারে পড়বে, নাকি এটা আমার অ্যাটেম্প টু মার্ডারের আন্ডারে পড়বে? যেটার আন্ডারে পড়ুক না কেন, দুখানার আন্ডারে আমাকে চার্জ দেওয়া যাবে, অথবা যেমন একটা আন্ডারে দেওয়া যাবে, যেরকম সেরকম যা আগে যা গল্প ছিল তাই। এবার 220 সেকশন 220টা অ্যাকচুয়ালি অনেক বড়, এই জন্য এটা এই দুখানা ভাগ করে লেখা। আমাদের কাছে ইম্পর্টেন্ট কি, আমাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে আলাদা আলাদা কেসগুলোকে খুঁজে বার করা, কোথায় কোথায় আমার অ্যান্সারটা ফুলফিল হচ্ছে। সেকশনে দেয়ার একটা যেভাবে খুশি পরপর লেখা থাক না, সেটা তাদের ব্যাপার, তারা করবে। If several acts of which one by itself or more than one by themselves constitute an offense, and different offense is constituted when all of them put together, the accused may charge with and tried at one trial for any or all of such offenses.
কি বলছে যে যদি ধর এই যে এখানে 1 নম্বর 2 নম্বর এটা বেয়ার অ্যাক্টের থেকে লেখা সেইভাবেই এটাকে এইভাবেই পড়, ঠিক আছে? সেটা হচ্ছে যখন যখন একটা অফেন্স যখন একটা ইটসেলফ একটা অফেন্স অথবা আলাদা আলাদা অ্যাকশন মিলে সমস্ত দুটো তিনটে অ্যাকশন একসঙ্গে মিলে আলাদা আলাদা একটা অফেন্স কনস্টিটিউট করে, এবং যখন সবকটাকে একসঙ্গে দেখা হয় তখন আলাদা আরেকটা অফেন্স কনস্টিটিউট হয়, তাহলে তাহলে সেক্ষেত্রে এই তাহলে সেক্ষেত্রে যে অ্যাকিউজড তার তার ট্রায়াল এই একটা ট্রায়ালের মধ্যেই সমস্তগুলো হবে, এবং যে কোনো প্রত্যেকটার জন্য তার আলাদা আলাদা করে করে ট্রায়াল হবে না, তার সব করা ট্রায়াল তার একসঙ্গে হবে। যে এই জিনিসটা আরেকবার বলছি, সেটা হচ্ছে যে যখন যদি এরকম হয়, ধর তুই এ অফেন্স করেছিস, বি অফেন্স করেছিস, সি অফেন্স করেছিস, ডি অফেন্স করেছিস, এবার এ আর বি দুটো অফেন্স মিলিয়ে আরেকটা অফেন্স ক্রিয়েট করছে, সেটা হচ্ছে এক্স। সি আর ডি মিলিয়ে আরেকটা অফেন্স ক্রিয়েট করছে, সেটা হচ্ছে ওয়াই। আর এই সমস্ত কিছু মানে এ বি সি ডি পর্যন্ত এই সমস্তটুকু মিলিয়ে আরেকটা অফেন্স ক্রিয়েট করছে, সেটা হচ্ছে জেড। তাহলে সেক্ষেত্রে তোর এই এ বি সি ডি এক্স ওয়াই জেড এই সবকটার জন্য তোর আলাদা আলাদা করে চার্জ হতে পারে, অথবা এবং এই সবকটার জন্য তোর আলাদা আলাদা চার্জ হতে পারে, সবকটার জন্য তোর সেম চার্জ যেটা জেড, যেটা সমস্ত কিছু মিলিয়ে তুই যে করছিস সেইটা হতে পারে। এবং এবং এই যে টোটাল তুই যা কিছু কনস্টিটিউট করেছিস এই সমস্তটুকু ট্রায়াল মানে এই যে আলাদা আলাদা ছোট ছোট অফেন্সের ট্রায়াল মানে এ বি সি ডি এক্স ওয়াই পর্যন্ত যে ছোট ছোট অফেন্সের তোর ট্রায়াল, এই সমস্তগুলো এই জেড ট্রায়ালের আন্ডারেই হবে। এটা হচ্ছে সহজ কথা। এবার এবার হচ্ছে যে সেকশন 200, এবার সেকশন 221 যেটা বলছে যে charged with one offense but evidence provides that he committed a different offense। আবার 10 মিনিট আছে আর। এরকম যদি হয় যে তুই যে 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 চার্জ গুলো তোর বিরুদ্ধে দেওয়া হয়েছে কিন্তু যে এভিডেন্স গুলো তোর বিরুদ্ধে আনা হয়েছে সেগুলো সম্পূর্ণ নতুন অথবা ছোট ছোট যে ক্রাইম গুলো সেগুলোকে প্রুফ করছে, তাহলে সেইগুলো চার্জ গুলোকে আন্ডারে নিয়ে সেই হিসাবে তোর ট্রায়ালটা চলবে। সহজ কথা, মানে এগুলো হচ্ছে মানে নর্মাল কমন সেন্সিক্যাল কথা এগুলো। তারপরে হচ্ছে সেকশন 222, offense consisting of several particulars and a combination of some only which constitutes a complete minor offense, and such combination is proved but the remaining particulars are not proved, he may be convicted with the minor offense though he was not charged with it। তার মানে বলছে যে যখন অফেন্স কনসিস্টিং অফ সেভারাল পার্টিকুলার্স মানে এই কথাটাকে মাথায় রাখে, এই জন্যই একটু আলাদা করে এটা লেখা হয়েছে। সেটা হচ্ছে যে এই যে আলাদা আলাদা করে এই যে এ বি সি ডি আলাদা আলাদা মাইনর অফেন্স তুই করেছিস, এ আর বি মিলিয়ে এক্স একটা মানে মিডল টাইপের একটা অফেন্স ক্রিয়েট করেছে, সি আর ডি মিলিয়ে ওয়াই ক্রিয়েট করেছে, এবং এই সমস্ত কিছু মিলিয়ে তোর ক্রিয়েট করেছে হচ্ছে জেড একটা অফেন্স। এবার এই জেড অফেন্সটা তোর প্রুফ করা যায়নি, তোর প্রুফ করা গেছে এ বি সি, ধর তো প্রুফ করা গেছে এ বি আর সি, এই কটা অফেন্স তুই করেছিস, কিন্তু বাকি যে এক্স ওয়াই জেড অথবা এক্স ওয়াই জেড এর ক্ষেত্রে যে অফেন্স গুলো সেগুলো কোনোভাবে প্রুফ করা যায়নি, অথবা এ বি যখন প্রুফ হয়েছে তাহলে হয়তো এক্স প্রুফ হয়েছে বাট ওয়াই জেড সি ডি এইগুলোকে প্রুফ করা যায়নি। তাহলে সেক্ষেত্রে এই যে মাইনর অফেন্সটা সেটার চার্জ যদি আগে দেওয়া না হয়েও থাকে, মানে আমি কি বলেছিলাম যে এই অল অর এনি অফ দ্য চার্জ দেওয়া যেতে পারে, মানে তখন ধর এবিসিডি চার্জ গুলো দেওয়া হয়নি কারণ ওগুলো ডিফ্যাক্টো ছিল, শুধু এক্স ওয়াই আর জেড অফেন্সের জন্য তোকে চার্জ দেওয়া হয়েছে। এবার সেক্ষেত্রে কিন্তু তারপরেও কি হচ্ছে যে এই কমপ্লিট মাইনর অফেন্সটাই তোর প্রুফ হয়েছে হচ্ছে তুই এবিসিটা করেছিস, তোর জেডটা এখনো প্রুফ হয়নি। তাহলে সেক্ষেত্রে জেড এর জন্য আলাদা করে কোনো চার্জ না পেও, সরি এ বি এর জন্য তুই আলাদা করে কোনো চার্জ না পেও তার জন্য তুই শাস্তি পেতে পারিস এবং তার জন্য তোর ট্রায়াল আলাদা করে হতে পারে। আরেকটা যেটা সেটা হচ্ছে
5 নম্বর, যেখানেও এইখানেও চার্জ আলাদা করে দেওয়া হয় না, কিন্তু সেই চার্জের জন্য তোর শাস্তি হতে পারে, মানে তোর ট্রায়াল হতে পারে, এবং তার জন্য তোর শাস্তিও হতে পারে। সেটা হচ্ছে যদি কখনো এরকম কোনো কেস হয়, যেটা আমি আগের দিনও বলেছিলাম, যে যদি কখনো এরকম কোনো কেস হয় যেটার অ্যাটেম্পটটাও আলাদা একটা অফেন্স কনস্টিটিউট করে, মানে ধর attempt to murder, attempt to robbery, attempt to আনলফুল অ্যাসেম্বলি, এইগুলোর অ্যাটেম্পট নেওয়াটাই আলাদা একটা অফেন্স ক্রিয়েট করে। তাহলে সেক্ষেত্রে সেই অ্যাটেম্পটের জন্য তোর আলাদা করে কোনো চার্জ দিতে হবে না। অ্যাটেম্পটে চার্জ ডিফ্যাক্টো থাকবে, এবং তুই অ্যাটেম্পটের জন্য আলাদা করে চার্জ না হয়েও তোকে অ্যাটেম্পটের শাস্তি ভোগ করতে হতে পারে। ব্যাস, দ্যাটস অল, কমপ্লিট। এই হচ্ছে চার্জের টোটাল গল্প। ব্যাস, এবার বল, কারোর কোনো প্রশ্ন কিছু যদি থেকে থাকে তাহলে সেটা তোরা বলতে পারিস। বল। এই যে কোয়েশ্চেন, এই যে 2013 1 নম্বর, 2014 4 এবি, 2015 1 এবি, 17 8 এবি, 18 5 এবি, এইগুলো সমস্ত কিছু কমপ্লিট, এইগুলো সমস্ত কিছু কভার হয়ে গেছে। মানে 13 14 15 16 17 18, 16 তো কোনো প্রশ্নই আসেনি। 13 14 15 17 18 কমপ্লিট। বল, anyone, anything, any বক্তব্যস, প্লিজ। আগের সে ওইটার সাথে করে এটা